দুয়ারে রিপোর্টার এবার মালদার দিকে নজর রাখতে হবে। মালদায় স্কুলের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু, অষ্টম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মানিকচকের বেসরকারি স্কুলের হস্টেলে এই ঘটনা ঘটেছে। তবে আত্মহত্যা বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, একজন অষ্টম শ্রেণীর ছাত্র কি কারণে আত্মহত্যা করতে পারে? এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? শুধুই কি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? একদমই তমস্যা। দেখো, এখনো পর্যন্ত রহস্য মৃত্যু এটা বলা যেতে পারে। অষ্টম শ্রেণীর ছাত্র, 13 বছর বয়স। এই ছাত্র 3 বছর ধরে এই আবাসিক স্কুলে থাকতো। এই আবাসিক স্কুলে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় 135 এবং পরিবার যেটা দাবি করছে যে গতকাল রাতে তাদেরকে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয় ছেলে অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তারা যখন হাসপাতালে পৌঁছন তখন নিথর দেহই তারা দেখতে পান এবং তারা বলছেন, দাবি করছেন যে অত্যাচারের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। আর প্রাথমিকভাবে পুলিশ সহপাঠীদের জেরা করছে, একই সঙ্গে স্কুলের যে প্রধান শিক্ষক বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে যেটা এখনো পর্যন্ত উঠে আসছে যে গতকাল রাত্রে এই স্কুলে, আবাসিক স্কুলে, যেখানে খাওয়ার ঠিক আগে ছাত্রদের মধ্যে চিৎকার শোনা যায়, মানে এক ছাত্রের বিকট চিৎকার বা উচ্চস্বরের চিৎকার, যেটা নিয়ে অসন্তুষ্ট হন প্রধান শিক্ষক। তিনি সমস্ত ছাত্রদের ডেকে জিজ্ঞেস করেন কে এই ধরনের আওয়াজ করেছে। প্রথমে কেউই তাদের দোষ স্বীকার করেনি। পরে এই ছাত্র যে মারা গিয়েছে এই দোষ স্বীকার করে সে বলে যে এই চিৎকার সেই করেছে, এমনটাই কিন্তু সহপাঠীরা বলছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলছে তারপর তাদেরকে ঘুমোতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরিবার দাবি করছে এরপর কোনো অত্যাচার হয়ে থাকতে পারে আর জেরেই এই ঘটনা হয়ে থাকতে পারে। যদিও স্কুল যেটা বললাম বলছে যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে। এর পাশাপাশি সব সম্ভাবনা খোলা রেখে তদন্ত করা হচ্ছে, এমনটাই পুলিশ জানাচ্ছে। বেশ সেবক, মানে ওদের 7, 8 এক জায়গায় থাকে, এক ক্লাসে বসেছিল। তো ওরা ওদের মধ্যে থেকে কে যে জোরে চিৎকার করলো, তো হেড স্যারের কান লাগলো। তো বলছে কে চিৎকার করলো, তো ওরা আর কেউ বলছে না। তো ওই ছেলেটা, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, সেই বলছে স্যার ম্যাডাম আমি করেছি। বলছি ঠিক আছে, ভালো স্বীকার করলে ঠিক আছে, তোকে মারবে না, ঠিক আছে। সব জানা যায় 9:30টার সময় নাকি ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে ও বলছে, কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে। মাস্টার স্বীকার করছে না। বৈদ্যবাটিতে সেখানে জোড়া দেহ উদ্ধার, আর তাতেই বাড়ছে রহস্য। ভাড়া বাড়ি থেকে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার। বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ডের যে ঘটনায়, সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। জোড়া দেহ উদ্ধারের তদন্তে পুলিশ। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এই যে দম্পতি কতদিন আগে এই বাড়িতে ভাড়া এসেছিলেন এবং স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি ছিল? কি কারণে এই জোড়া দেহ উদ্ধার হলো? হ্যাঁ দেখো তমস্যা, যেটা হচ্ছে আজ সকালে যখন এই দুজন যুগলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ যখন ময়নাতদন্ত পাঠায়, সেখানে পুলিশ কিন্তু বেশ কিছু সূত্র উদ্ধার করেছে। যে হচ্ছে এই যে যুগল, তারা 18 নম্বর যে ঘটনা হলো, তারা কিন্তু বৈদ্যবাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাজাবাগান এলাকায় বাসিন্দা। তারা এইখানে যে বাড়ির থেকে মৃতদেহ উদ্ধার করেছে, সেখানে তারা স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তারা প্রায় দীর্ঘ 6 বছর ধরে ছিল। যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল তারা দুজনে রান্না করেছিল, তারা খাওয়া দাওয়া কিন্তু করেনি, মাছের ঝোল ভাত তারা রান্নাও করেছিল। যেহেতু এই যে অপর্ণা মাঝি, সে হচ্ছে পরিচারিকার কাজ করে, আর স্বামী যে হচ্ছে মনীষ ভাদুরী, সে একটি ডেলি লেবার হিসেবে একটি কারখানায় কাজ করে। ফলে দুজনেই সকালে বাড়ি থেকে বেরিয়ে যেত, রাতের বেলা তারা বাড়ি ফিরত, প্রতিদিন যেমন হতো। কিন্তু যেটা ঘটনাচক্রে জানা যাচ্ছে, ওদের পারিবারিক নিজেদের মধ্যে একটা অশান্তি ছিল। কিন্তু গতকাল যে এই যে ঘটনা ঘটেছে, তখন কিন্তু এই যে আওয়াজ, চিৎকার চেঁচামেচি, তার পাশে যারা প্রতিবেশী ভাড়াটিয়া রয়েছে, বাড়ির যে মালিক রয়েছে, তারা কিন্তু আঁচ করতে পারেনি। ফলে পুলিশ যেটা জানাচ্ছে যে দুজনের মধ্যেই কিন্তু রীতিমতো ধারালো ছুরি দিয়ে নিজেদের মধ্যেই তারা ছুরি মারামারি সংঘর্ষ হয়েছে। তারপরে দেহ উদ্ধার হয়েছে, বাকিটা তদন্তে উঠে আসবে। ধন্যবাদ রানা। ইনজোর্ড অবস্থায় ছিল, রক্তে করা, তারপরে হাসপাতালে শিফট করা হয়েছে। তো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত করে ঘটনাটা ঘটিয়েছে। তো আমরা তদন্ত শুরু করেছি, সমস্ত খতিয়ে দেখা হচ্ছে।
পিও আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘিরে রেখে দিয়েছি, এফএসএল এক্সপার্ট আসবে, তারা এক্সামিন করবে। বৈদ্যবাটে হুগলির খবর দেখলেন, একই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে, সেখানেও দম্পতির রহস্য মৃত্যু তদন্ত। শনিবার 14 নম্বর ওয়ার্ডে বাড়িতে উদ্ধার দম্পতির দেহ, আর থানায় অভিযোগ মৃত রেলকর্মীর পরিবারের। কি কারণে থানায় অভিযোগ, কি বলছে পরিবার, জানবো। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, আমরা প্রথমে দেখেছিলাম যে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার একটা বিষয় উঠে আসছিল, কিন্তু পরিবারও কি একই কথা বলছে? কি জানাচ্ছে পরিবার? দেখো, প্রথম দিন কিন্তু পরিবারের দাবি ছিল যে যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া অশান্তি লেগেই ছিল, সেই কারণেই তাদের মনে হয়েছিল যে স্বামী তার স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছে। কিন্তু এখন 4 দিন পর তাদের মনে হচ্ছে যে না, ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে। তার কারণ হচ্ছে স্বামী স্ত্রী এই ঝগড়া অশান্তিকে কাজে লাগিয়ে তৃতীয় কেউ এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ দুজনকে খুন করে তারা গোটা ঘটনাকে একে স্বামী স্ত্রীর মধ্যেই চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা বেশ কিছু পয়েন্টও কিন্তু পুলিশের সামনে রেখেছে, তাদের বেশ কিছু প্রশ্ন তারা সামনে নিয়ে এসছে। তাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই বাড়ির দরজা কিন্তু হুট করে খোলা ছিল, তার ফলে কিন্তু বাড়ির লোকজন সকালবেলা গিয়ে দেখতে পান যে বিছানার উপর পড়ে রয়েছে স্ত্রীর দেহ এবং পাশেই ঝুলছে স্বামীর মৃতদেহ। এবং তাদের আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেরকম হচ্ছে মেঝেতে রক্তের দাগ পাওয়া গেছে এবং সেই রক্ত মোছানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর হাতের মধ্যে কোনো রক্তের কোনো দাগ পাওয়া যায়নি। সব মিলে তাদের বেশ কিছু পয়েন্টের উপর তাদের মনে হচ্ছে যে ঘটনার পেছনে নেপথ্যে তৃতীয় কেউ যুক্ত থাকতে পারে। তাই সেই কারণে তাদের মনে হচ্ছে যে এই ঘটনাকে পুলিশ আবার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং সেই পয়েন্টের উপর দিয়ে তার তদন্ত এগিয়ে নিয়ে যাক। এবার তদন্তে কি উঠে আসে অবশ্যই নজর থাকবে আমাদের। শান্তনু, জিএসটি জালিয়াতিতে দিল্লি থেকে গ্রেফতার হাওড়া পুলিশের জালে দিল্লির শারভান সিং। ডোমজুরের বাসিন্দার নাম করে জালিয়াতি 36 কোম্পানি, 8 কোটির জিএসটি ফাঁকি। কিভাবে গ্রেফতার হলেন এই শারভান সিং জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী রয়েছে। দেবাশিস, দেখো, অবশ্যই এই যে ফেক কোম্পানি খোলা হয়েছিল এবং জিএসটি ফাঁকি দেওয়া হয়েছিল, জিএসটি আধিকারিকরা কিন্তু এই কার্তিক রুইদাসের বাড়িতে একটি কাগজ দিয়েছিল যেখানে টোটাল কোম্পানির টোটাল ডিটেলস সেখানে ছিল। একটি ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছিল সাইবার ক্রাইম পুলিশ, হাওড়া সিটি পুলিশের। সেই ব্যাংক অ্যাকাউন্টকে নজর রেখেই কিন্তু দিল্লিতে একটি গোটা টিম গঠন করে সেখানে দিল্লিতে যায় পুলিশ এবং সেই ব্যাংক অ্যাকাউন্টকে ফলো করা হয়। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল নিয়ে এই শারভান সিং ওরফে রাইসকে সেখান থেকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মনে করছে শুধুমাত্র এই যুবক একাই এই কাজ করেছে, তা সম্ভব নয়। তার কারণ 1 কোটি 2 কোটি নয়, প্রতি মাসে 36 কোটি টাকার টার্নওভার, অর্থাৎ বছরে প্রায় 350 কোটি টাকার টার্নওভার। ফলে এর একটি গ্যাং রয়েছে, আর একে জিজ্ঞাসাবাদ করেই, অর্থাৎ ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই পুরো গ্যাংয়ের হদিশ পেতে চলছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। বেশ, দুয়ারে রিপোর্টার এবার অশোকনগরের খবরের দিকে নজর রাখবো। প্রতারণার ফাঁদ, লগ্নির নামে 54 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে অশোকনগরের বাসিন্দা মোটা টাকা লাভের টোপে প্রতারণার অভিযোগ। আর ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, পুরো ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে সামনে এলো, আর কিভাবেই বা এই গ্রেফতার? দেখো, অনলাইনে লক্ষ্মী লাভের আশায় অশোকনগর এক বাসিন্দা সুব্রত মণ্ডল প্রায় মোটা অঙ্কের টাকা, অর্থাৎ 54,24,000 টাকা তিনি লগ্নি করেছিলেন অনলাইনের মাধ্যমে। এবং সেখান থেকে এর আগেও কিন্তু একাধিক ব্যক্তি লগ্নি করেছিলেন এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা তারা ফেরত পেয়েছিলেন। পরবর্তীকালে এই ধরনের, অর্থাৎ এই অশোকনগরের সুব্রত মণ্ডল সে কিন্তু প্রায় 54,24,000 টাকা লগ্নি করে। এই লগ্নি করার পরেই, অর্থাৎ যে কোম্পানিতে লগ্নি করে তাদের কোনো আর সন্ধান খুঁজে পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ টাকা যখন ফেরত পাওয়ার কথা ছিল প্রায় 1.5 কোটি টাকা, সেই তারপর থেকেই কিন্তু সেই লগ্নি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। অর্থাৎ ফোনে সুইচ অফ এবং যোগাযোগ মাধ্যম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে তিনি বারাসাত সাইবার ক্রাইম থানায় কিন্তু অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতেই, অর্থাৎ তদন্তে নামে, তারপরেই পার্ক স্ট্রিট থানার পার্ক স্ট্রিট এলাকা থেকে নূর আহমেদ বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অর্থাৎ তিনি এই প্রতারকের মাথা এবং তিনি এই অনলাইনে প্রতারকের একটি ফাঁদ পেতেছিলেন এবং তাকেই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে প্রায় 10 লক্ষ টাকা ইতিমধ্যে উদ্ধার করেছে এবং এই নূর আহমেদ পার্ক স্ট্রিট থেকে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। কিন্তু এখনো প্রচুর মানুষ যারা লগ্নি করছেন তারাও কিন্তু এই টাকা ফেরত পাওয়ার আশায় ইতিমধ্যেই কিন্তু বারাসাত সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। তমশ্রী,
বাংলা বললে বাংলাদেশি, বাংলায় কথা বলায় ফের বাংলাদেশের তকমা। উড়িষ্যায় আটকে বারাসাতের কদম্বগাছির 4 ব্যবসায়ী। শাড়ির ব্যবসা করতে কদিন আগেই উড়িষ্যার ভদ্রকে যান তারা, তারপরে এবার আটকে রয়েছেন 4 ব্যবসায়ী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, এই 4 ব্যবসায়ীর কাছে কি বৈধ নথি ছিল না? কিভাবে এখনো পর্যন্ত পরিবার কি ব্যবস্থা করছেন এই 4 ব্যবসায়ীকে ফেরাতে? দেখো, সমস্ত বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল। তার কারণ প্রায় 30 থেকে 35 বছর ধরে উড়িষ্যার বিভিন্ন এলাকায় তারা শাড়ির ব্যবসা, ফেরি ব্যবসা করে জীবনযাপনের সংসার চালান। কিন্তু গত সপ্তাহ দুয়েক আগে তারা উড়িষ্যার ভদ্র এলাকায় যায়, সেখানে শাড়ির ব্যবসা করছিলেন গ্রামে গ্রামে ফেরি করে। কিন্তু গত দুদিন আগে সেখানে ভদ্র থানার পুলিশ কাছে খবর যায় যে বেশ কয়েকজন বাঙালি, অর্থাৎ বাংলায় কথা বলছে, তারপরেই পুলিশ গিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তাদের সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাদেরকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি, বাংলায় কথা বলছে, বাংলাদেশি। ফলে সমস্ত ডকুমেন্টস পুলিশ জমা নেওয়ার পরেও তাদেরকে কিন্তু সেই ঘরে আটকে রাখা হয়েছে, কোনো রকমভাবে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র একবার পরিবারের সঙ্গে তারা কথা বলতে পেরেছেন এবং ইতিমধ্যে এই পরিবার কিন্তু ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন ইতিমধ্যেই কিন্তু একাধিক, অর্থাৎ উড়িষ্যা বা পুলিশের সঙ্গেও কিন্তু তারা যোগাযোগ করছেন। কিন্তু যেভাবে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলার ব্যবসায়ীদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, ফলে ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন এই 4টি পরিবার। ফলে শুধু 4টি পরিবার নেই, প্রায় তারা 8 থেকে 10 জন ছিল। মুর্শিদাবাদ, ফারাক্কা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার কদমগাছি এই এলাকার বাসিন্দারা কিন্তু এই এলাকায় ব্যবসা করছিল। ফলে শুধুমাত্র বাংলায় কথা বলছিল এবং বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি তকমা দিয়ে পুলিশদেরকে হেনস্থা করছেন এবং তাদেরকে বলা হচ্ছেন যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত তাদের ডকুমেন্টস সাবমিট না করে। কিন্তু সমস্ত ডকুমেন্টস সাবমিট করার পরেও তাদেরকে আটকে রাখা হচ্ছে, এমনটা কিন্তু ফলে অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারগুলি। বেশ, একদিকে যখন বিভিন্ন জেলায় ওড়িশার খবর দেখাচ্ছে, বিভিন্ন জেলার যারা মানুষজন রয়েছেন তারা আটকে রয়েছেন, তারা বাংলা বলায় তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। অন্যদিকে ভালো খবর, অবশেষে ঘরে ফেরা 25শে জুন ওড়িশার বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। আর বাংলায় কথা বলায় ফের বাংলাদেশি তকমা। ওড়িশায় আটক বীরভূমের নলহাটি পাইকরের 19 জন বাসিন্দা। এবার সেখান থেকে আটক করা হয়েছিল তাদের। অবশেষে ঘরে ফেরা এই মানুষজন, তারা ঘরে ফিরলেন। কিভাবে ঘরে ফিরলেন জানবো, অক্ষয় দেবর রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এই যে 19 জনকে তাদের আটক করে রাখা হয়েছিল, অবশেষে তারা ঘরে ফিরলেন, কিভাবে ঘরে ফিরলেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, উড়িষ্যার বালেশ্বর জেলার যে রেমুনা থানা, সেখানেই নলহাটি থানার 2 নম্বর ব্লকের যে শুক্রাবাদ গ্রাম, সেই গ্রাম থেকে 17 জন এবং বীরভূমের পাইকর থানা এলাকার 2 জন, মোট 19 জন শ্রমিক। তারা ফেরিওয়ালা ছিলেন এবং তারা বাড়ি বাড়ি ফেরি করে বেড়াতেন এবং সেখানে কাজের উদ্দেশ্যে গেছিলেন। তখন তারা বাংলা ভাষী এবং বাঙালি, সেই কারণে তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছিল গত 25শে জুন, তেমনটাই অভিযোগ করেছিল তাদের পরিবাররা। এবং তারপর সেই খবর সম্প্রচারণ হয় নিউজ 18 বাংলায় ও রাজ্য সরকারের তৎপরতায় এবং বীরভূম জেলা প্রশাসন যোগাযোগ করে সেই কালকে তাদেরকে বাড়িতে আনা হবে। এবং এই খবর ছড়িয়ে পড়তে খুশি হওয়া কিন্তু সেই শ্রমিকদের পরিবারের মধ্যে। বেশ অক্ষয়, বাংলা বললে বাংলাদেশি তকমা, বাংলা শ্রমিকদের ওড়িশায় আটকে রাখার অভিযোগ, পরিচয়পত্র থাকা সত্ত্বেও অত্যাচারের অভিযোগ, দ্রুত পদক্ষেপে রাজ্যে মুখ্য সচিবের। ওড়িশার মুখ্য সচিবকে চিঠি দিলেন মনোজ পান্ত। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সোমরাজ, মনোজ পান্ত যে চিঠি দিয়েছেন ওড়িশার মুখ্য সচিবকে, আর সেই চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত উড়িষ্যার মুখ্য সচিবকে যে চিঠি লিখেছেন, সেখানে স্পষ্টত তিনি জানাচ্ছেন যে এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যায় কাজ করেন, যারা উড়িষ্যার একাধিক এলাকা, কটক থেকে শুরু করে ভদ্রক, বালাসোর একাধিক জায়গায় থাকেন, তারা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাদের নির্দিষ্ট পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদেরকে জমির রেকর্ড সহ বিভিন্ন রকম তথ্য দেওয়ার নামে তাদেরকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ রাজ্যের কাছে এসেছে এবং তার জন্য উড়িষ্যার মুখ্য সচিবকে তিনি চিঠিতে লিখছেন যে এটা খুব গভীর উদ্বেগের বিষয় যে এ রাজ্যের বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা উড়িষ্যায় গিয়ে কাজ করছেন, চাকরি করছেন, কিন্তু তাদেরকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য উড়িষ্যা সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিক।
উড়িষ্যার মুখ্য সচিবকে যে চিঠিটি লিখেছেন রাজ্যের মুখ্য সচিব, সেখানে এটিও তিনি বলছেন যে এটা খুব উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারা ভারতীয় নাগরিক, তারা তাদের মাতৃভাষায় কথা বলছেন, কিন্তু তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং তার নামে তাদেরকে নানানভাবে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। তাই তাদের যে স্বাধীনতার অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই অধিকারের কথাও এদিন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান চিঠিতে মনে করিয়ে দিয়েছেন উড়িষ্যার মুখ্য সচিবকে, এবং উড়িষ্যা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে রাজ্যের মুখ্য সচিবের পাঠানো চিঠিতে। বেশ। অন্যদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, হায়দ্রাবাদে খুন আসানসোলের পরিযায়ী শ্রমিক। ঘটনার পর থেকে পলাতক সঙ্গী 19 জুন কাজের জন্য হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিলেন, আর সেখানেই খুন করা হয়েছে রোশন হেলাকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছেন, কথা বলবো। দীপক শর্মা রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, কার সঙ্গে কি কাজের জন্য হায়দ্রাবাদে পাড়ি দিয়েছিলেন এবং এখনো পর্যন্ত পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, গত 19 তারিখে নিজের বন্ধুদের সঙ্গে রওশন হেলা হায়দ্রাবাদে যায় কাজের সন্ধানে, এবং সেই হায়দ্রাবাদ পৌঁছে সে কাজেও যোগ দেয় এবং শেষবার ফোন করেছিল 24 তারিখ পরিবারকে, এবং আধার কার্ডের ওটিপি জানার জন্য এই ফোন করেছিল। তারপর তার সঙ্গে যোগাযোগ হয়নি, সে ঠিক আছে এইটুকুই কথা জানিয়েছিল পরিবারের সদস্যকে। কিন্তু গতকাল সন্ধ্যেবেলায় যেভাবে তার মৃত্যুর সংবাদ আসে, মৃত্যুর সংবাদ না বলাই ভুল হবে, কেন যেই কামরায় থাকতো রওশন হেলা সেই কামরা থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করে হায়দ্রাবাদ পুলিশ, এবং তার যে কামরাতে থাকতো রওশন হেলা সেইখানে আসানসোলে তারই এক সঙ্গী, সে ওই রুমে থাকতো, কিন্তু ঘটনার পর থেকে তার সঙ্গী পলাতক। তাতেই পুলিশ মনে করছে কি এই রওশন হেলা খুনের ঘটনায় তার সঙ্গীই জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা হায়দ্রাবাদ পৌঁছেছে এবং মৃতদেহ তারা নিয়ে আসবে আসানসোলের বাড়িতে, এবং হায়দ্রাবাদ কাজের সন্ধানে গিয়ে পড়ে সে 10 দিনের মাথায় কিন্তু খুন হতে হলো পরিযায়ী শ্রমিককে। পরিবারের সদস্যরা এখনও কিন্তু বিষয়টি পরিষ্কারভাবে জানে না কি তার সঙ্গে কি ঘটনা ঘটেছে বা রওশন হেলার সঙ্গে কি ঘটনা ঘটেছে হায়দ্রাবাদে। বেশ। गया था उस भी हम नहीं चिंते हैं कि किसका साथ गया था, खाली बोला कि भाभी जा रहा, यहाँ का लड़का लोग जा रहा 2-3 गो। हाँ, अब 12 बजे उसका 1 बजे ट्रेन था, 12 बजे हमको बोला आधार कार्ड दीजिए, आधार कार्ड दीजिए। इसका पापा बोला कि ये काहे, तुम्हारा बीवी बाल बच्चा है, रो रहा है, तुम उतना दूर जा रहा काम करने के लिए। बोला नहीं भैया, हम 2-3 महीने में आ जाएंगे काम करने, काम करके उसका बस। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব চাপড়াতে। চাপড়া কলেজের অধ্যক্ষকে মারধর, পরিবেশ সচেতনতায় গ্রামে সাইনবোর্ড লাগান অধ্যক্ষ শুভাশিস পণ্ডা। সাইনবোর্ড ভেঙে দেওয়ার খবর পেয়ে গ্রামে যান অধ্যক্ষ, সেই সময় অধ্যক্ষকে মারধরের অভিযোগ। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দুটো বিষয় জানতে চাইবো। এক হলো পরিবেশ সচেতনতার জন্য যে সাইনবোর্ড লাগানো হয়েছিল সেই সাইনবোর্ড ভাঙা হয়েছে, কারা ভাঙলেন, কেন ভাঙলেন, আর কেনই বা অধ্যক্ষকে মারধর করা হলো, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখো তোমার দিন 7 আগে এই সাইনবোর্ড ভাঙা হয়, যেখানে কলেজ চাপড়া শিগরা গ্রামে কলেজ, এবং কলেজ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রাজীবপুর গ্রাম। সেই রাজীবপুর গ্রামের রাস্তার পাশে যে সাইনবোর্ডটা লাগানো ছিল, সেখান থেকে তিনি খবর পান এই অধ্যক্ষ যে সাইনবোর্ডটা কেউ বা কারা ভেঙে দিয়েছে। এরপর গতকাল বিকালে তিনি সেই সাইনবোর্ডটা দেখতে যান। যখন তিনি দেখতে যান সেই সময় বাইকে চেপে এই অজয় ঘোষ নামে এক ব্যক্তি তিনি আসেন, এবং তিনি এসে তাকে জিজ্ঞাসা করেন এখানে সাইনবোর্ড কেন লাগিয়েছেন। তিনি বলেন সরকারি জায়গায় এবং পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে লাগানো হয়েছে, এবং এই কথা বলার পরপরই কিন্তু তার কার অনুমতি নিয়েছেন বলে যিনি জিজ্ঞাসা করেন, এবং তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ, এবং এর পাশে থেকে মারধরও করা হয়। এবং তার সঙ্গে যে সহকর্মীরা ছিল ওই অধ্যক্ষের সঙ্গে, তারা তাকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসেন চাপড়া গ্রামীণ হাসপাতালে, এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু এই অজয় ঘোষ যে স্থানীয় ব্যক্তি, রাজীবপুর এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে চাপড়া থানায় উনি অভিযোগ জানিয়েছেন, এবং ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এবং কি কারণে তিনি মারধর করেছেন তিনি জানাননি, তবে তিনি জানিয়েছেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তিনি বুঝতে পারেননি কি করেছেন, এবং সেই কারণে তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ সমীর। আমি ড্রিঙ্ক করেছিলাম, এখন প্রিন্সিপাল নিশ্চয়ই ভালো লোক, এবার আমি বুঝতে পারিনি, ড্রিঙ্ক করে যা হয় আমি তাই করে ফেলেছি। এবার প্রিন্সিপাল আমাকে যে সাজা দেবেন সেই সাজা নিতে রাজি। মারধরটা কেন করতে গেলেন স্যার আমি নিজেই জানিনি কেন করলাম, কি করেছি, কি কারণ করেছি। আমি কোনো লোককে কোনো কিছু বলিনি, সবাই আমার নাম করে, কিন্তু কালকে যে আমি স্যারকে কী করি কী বলেছি আমি নিজেই জানিনি। 2019 ফেব্রুয়ারিতে জয়েন করার পর থেকে আমি জায়গাটা ইন্টারেস্ট দেখে আমি কতগুলো বোর্ড বসিয়েছিলাম। তো আমাকে 1 সপ্তাহ আগে আমার মালিক খবর দিলেন স্যার একটা বোর্ডকে কেউ ভেঙে দিয়েছে।
তবে কালকে আমি কলেজ যাওয়ার পরে আমি 4:30 নাগাদ বেরিয়ে যাই। দেখলাম বোর্ডটা একটা বাঁকিয়ে এনে করে দেওয়া হয়েছে, সেটাকে সোজা করলাম। হঠাৎ করে বোর্ডটা ঠিক করার সময় একটা লোক বাইকে করে চলে এলো। তিনি বললেন, দাঁড়িয়ে এটা কী করছেন, এগুলো কার পারমিশন নিয়ে করছেন এগুলো, এই বলে সে বোর্ডটাকে ভেঙে দিল। প্রচুর স্ল্যাং ল্যাঙ্গুয়েজে গালি দিল আমাকে, গালি দিয়ে আমাকে পরপর মার। ঘটনাটা 5টার সময় ঘটেছে কাল। দিয়ে থানায় গেলাম, থানায় অভিযোগ জানিয়েছি, থানা লিঙ্ক ছিল না, সবই হয়ে গেছে। আজকে একবার ডাকছে, একটা হার্ড কপি বেরোবে, সেটা সাইন করতে। দুই গ্রুপের ঝামেলা, আর সেই ঝামেলায় বন্ধ মিড ডে মিল। মাথাভাঙায় 2 দিন ধরে বন্ধ মিড ডে মিলের রান্না। মাথাভাঙা হাই মাদ্রাসা স্কুলের ঘটনা। আজ অভিভাবকরা স্কুলে এসে নিজেরাই রান্না করলেন মিড ডে মিল। যে ছবি আপনারা দেখছেন, সরাসরি চলে যাব, রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, দুটো গ্রুপের ঝামেলা বা কি জন্য, আর সেই ঝামেলার জন্য মিড ডে মিল বন্ধ 2 দিন থেকে কেন? দেখো তোমার মাথাভাঙা হাই মাদ্রাসা এই স্কুলে কিন্তু এই মিড ডে মিলের নিয়েই কিন্তু জটিলতা তৈরি হয়েছে। কারণ দুই গোষ্ঠী রান্না করার জন্য যখন আসে তখন দেখতে পাই এক গোষ্ঠী ইতিমধ্যেই তারা রান্না করছে, সম্প্রতি এই ঘটনা ঘটে এবং অপর গোষ্ঠী কিন্তু ফিরে যায়। তবে পরিচালন সমিতির যেটা বক্তব্য যে সুলতানা গোষ্ঠী তারা আগে এসে জোরপূর্বক রান্না করছে, তাদেরকে তাদের কাজের যে নিয়ম সেই নিয়ম না মানার জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে, যার ফলে অপর গোষ্ঠীও রান্না করতে পারছে না। এর ফলে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয়, যার ফলে কিন্তু 2 দিন থেকে সেই মিড ডে মিলের রান্নার ঘর তালাবন্ধ করে রাখে স্কুল কর্তৃপক্ষ, যার ফলে কিন্তু রান্না করতে পারেনি। এবং এই ঘটনার পরেই কিন্তু যখন স্কুল পড়ুয়ারা মিড ডে মিলের খাবার না পেয়ে বাড়িতে সেই বিষয়টি জানায়, তখন স্থানীয় কিন্তু অভিভাবকরা স্কুলে আসে এবং তারা কিন্তু রান্নার দায়িত্ব নেয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এবং তারপরে আজ কিন্তু 2 দিন পর স্কুলে রান্না হয় এবং পড়ুয়ারা সেই রান্না করা খাবার খান। এবং স্কুল কর্তৃপক্ষের যেটা বক্তব্য যে আগামীকাল এই বিষয়ে প্রশাসনিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে অভিভাবকদের যেটা বক্তব্য, যেহেতু দুই গোষ্ঠীর মধ্যে একটা সমস্যায় 2 দিন থেকে রান্না হয়নি, তাই তারা রান্নার দায়িত্ব নিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ তাদেরকে দিলে তারাই রান্না করবেন। মিড ডে মিল খাওনি কেন? খাওনি? দুই দলের সমস্যা, আমরা স্টুডেন্ট হিসেবে দুইটা জানছি। ওর জন্য আজকে মিড ডে মিল খেয়েছো? কারা কারা করলো মিড ডে মিল? আমাদের স্কুলের আচ্ছা, মানে গার্জিয়ানরা এসে করলো, তাই তো? প্রাথমিক শিক্ষক, তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা, স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। যে ছবি আপনারা দেখছেন কৃষ্ণনগরের জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলের ঘটনা। আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে যত এআই ডিআই যারা আছে, ডিভিশনাল অফিসার থেকে সমস্ত অফিসার সামনে বসে, এমনকি আমাদের সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কিন্তু প্রাথমিক শিক্ষক তিনি দাবি করছেন তিনি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। তাহলে কি অভিভাবকরা এমনি এমনি এই বিক্ষোভ দেখাচ্ছেন? এটা শুধু আজকে এই স্কুলে বিক্ষোভ নয়, এই যে শিক্ষক সুকান্ত সুর, তিনি এর আগে ছিলেন আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ে এবং সেখানে তার বিরুদ্ধে মিড ডে মিল সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই সময় তাকে স্কুলের মধ্যে বন্ধ করে রেখে দিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেই সব খবর আমরা কিন্তু করেছিলাম। পরবর্তীকালে সেই স্কুলে তিনি যাননি, বদলি হয়ে তিনি এই জাহাঙ্গীরপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন এবং আজকে যখন প্রথম সেই স্কুলে পদার্পণ করেন সেই সময় জাহাঙ্গীরপুরের গ্রামবাসীরা কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখায় থাকেন। তাদের যেটা দাবি যে এই স্কুল, এই যে শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং আগে অন্য স্কুলে তিনি দুর্নীতি করেছেন, সেই কারণে তাকে বদলি করা হয়েছে। এই স্কুলে এসেও তিনি দুর্নীতি করতে পারেন এবং সেই দুর্নীতি মুক্ত রাখতে স্কুলকে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছেন যে এই শিক্ষককে এই স্কুলে তাকে কোনো মতেই ঢুকতে দেবেন না, কোনো মতে তাকে কাজে যোগ দিতে দেবেন না, কারণ তিনি ঢুকলে পারে তিনি আবারও দুর্নীতি করবেন। এই কারণেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং স্কুলের গেটে তালা দিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। পরে কোতোয়ালি থানার পুলিশ যায়, পুলিশ গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এবং ওই শিক্ষকের সঙ্গে কথা বলে এবং ওই শিক্ষককে আজকে কাজে যোগ দিতে নিষেধ করেন এবং তিনি বাড়ি ফিরে যান। এরপরে কিন্তু বিক্ষোভ প্রশমিত হয়। সমস্ত বেশ সমীর, আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে যত এআই ডিআই যারা আছে, ডিভিশনাল অফিসার থেকে সমস্ত অফিসার সামনে বসে, এমনকি আমাদের এনডিপিএস উকিলের সামনে বসে করা হয়েছে হিয়ারিং, সেখানে পর্যন্ত কোনোদিন প্রুফ করতে পারেনি। অভিযোগ যে সে বলতে পারে, বানিয়ে অনেক কিছু বলা যায়। হ্যারাসমেন্ট করা, চক্রান্ত করে হ্যারাসমেন্ট অনেকেই করতে পারে।
এসে দেখছি গ্রামবাসীরা বিক্ষোভ করছে, টিচার এসেছেন জয়েন করছে, কোন স্কুলে না কিছু নিয়ে দুর্নীতি করেছে তার জন্য এখানে জয়েন করতে গেল। গ্রামবাসীরা বললো দরজা খোলেন, বাচ্চাদের ক্লাস নেন, গেল ফিরে। এখন কোথায় গেল, পুলিশে কোথায় পাঠালো, ডিআই অফিসে গেল, এসআই অফিসে গেল, কি চেয়ার মানবতী দিই আমি অত জানি না। পিংলায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর তার বিরুদ্ধে বিডিওর কাছে নালিশ পঞ্চায়েতেরই 12 জন সদস্য। আর এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের পিংলার ধনেশ্বরপুর এলাকায় জোর শোরগোল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি দিগ্বিজয় মাহালি রয়েছে, কথা বলবো দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ঠিক কি কি অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে? প্রধানই গোটা বিষয়টা নিয়ে কি বলছেন? অবশ্যই এই ঘটনা নিয়ে কি পশ্চিম ত্রিপুরের পিংলাপুরে ইতিমধ্যেই শোরগোল। পিংলায় পঞ্চায়েত প্রধানের একাধিক অভিযোগ, তার বিরুদ্ধে বিডিওর কাছে নালিশ পঞ্চায়েতেরই 12 জন সদস্যর। আর এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের পিংলার ধনেশ্বরপুর এলাকায় জোর শোরগোল। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে পঞ্চায়েত প্রধান তিনি দাবি করছেন। কি কি অভিযোগ আরো একবার জানার চেষ্টা করবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি দিগ্বিজয় রয়েছে। দিগ্বিজয়, দেখো তমশ্রী, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় এই ঘটনা নিয়ে কিন্তু শোরগোল পড়েছে। পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ। পঞ্চায়েত সদস্য আজ বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে এবং তারা অনাস্থার দাবি করেছে। তাদের অভিযোগ যে গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি একা নিজেই সমস্ত কিছু করছেন, কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, বিভিন্ন দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। এই নিয়ে তারা বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব করেছেন এবং 12 জন পঞ্চায়েত সদস্য কিন্তু অভিযোগ জানিয়েছেন। যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রধান উপেন্দ্র জানিয়েছেন যে পিংলা ব্লকের বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তিনি অভিযোগ জানিয়েছেন, তাই তাকে বদনাম করার জন্য এইভাবে চক্রান্ত করেছে পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে। আর এই নিয়ে কিন্তু পিংলায় 23 সালের সেপ্টেম্বর মাসে আমাদের বোর্ড গঠন হয়েছে। তারপর থেকে আমাদের যিনি প্রধান সাহেব হয়েছেন দুর্নীতি শুরু হয়েছে। সমস্ত ফান্ডের টাকা তজরুপ করেছেন এবং আমাদের বাসুদেবপুর মৌজা থেকে সাঙার মৌজা পর্যন্ত সরকারি বনসৃজনে লাগানো অজস্র গাছ উনি কেটে 12 থেকে 13 লক্ষ টাকা উনি তজরুপ করেছেন। আমাদের বোর্ড শুরু হওয়া থেকে ওন ফান্ড উনি জিরো করেছেন। কোনো উন্নয়নমূলক কাজে আমরা ওন ফান্ডের সাহায্য পাই না। কিছু পঞ্চায়েতদের একটা জোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়েছে, সই করে পঞ্চায়েতদেরকে ভয় দেখিয়ে এই সকল করাচ্ছে। এবং তারা করাচ্ছে যারা, তারা হচ্ছে দলের পদে থেকে দলকে ব্যবহার করেছে এবং তাদের কিছু গোপন কথা এবং তারা দুর্নীতির কথা আমি উপর মহলে জানিয়েছি। জানানোর জন্যই এই সকল আমার বিরুদ্ধে করছে, পঞ্চায়েতদেরকে ভয় দেখিয়ে। যে একজন প্রধান 7 বছর চালানোর পরে কি করে ওনার নামে এই সকল আসতেছে? তা এতদিন কি ওনারা ঘুমিয়েছিলেন যারা করতেছে? আজ দুয়ারে রিপোর্টারের সবশেষে চলে যাব ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, কারণ সেখানে নয়া শেড তৈরি হচ্ছে। রোগী ও পরিজনদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা বিভাগ তহবিলে তৈরি হচ্ছে 2টি শেড। শুধু তাই নয়, সৌরচালিত পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে। উদ্বোধন করেছেন বিধায়ক নির্মল চন্দ্র রায়। আর এই প্রকল্পতে তৈরি হবে প্রায় 12 লক্ষ টাকা। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে। রকি, স্বাভাবিকভাবেই এই শেড তৈরি হলে রোগীর পরিজনদের পক্ষে অনেকটাই সুবিধা হবে, প্লাস জলের যে প্রকল্প রয়েছে সেটাও হবে। কতদিন সময় লাগবে? দেখো তোমাকে বলে রাখতে চাইবো যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রায় প্রত্যেকটা দিন শতাধিক রোগী কিন্তু আসেন এবং গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সময় কিন্তু রোগী অত্যাধিক থাকার ফলে পর্যাপ্ত পরিমাণে শেড না থাকার ফলে খোলা আকাশের চেয়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়, কোথাও বা গাছের তলায় বসে থাকতে হয়। তাই কিন্তু ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সেই হাসপাতালে গিয়ে দেখেন এবং পরিদর্শনের পর সেখানে তার তহবিল থেকে 2টি বসার জন্য শেড এবং সৌরচালিত পানীয় জলের ব্যবস্থার জন্য প্রায় 12 লক্ষ টাকায় এই প্রকল্পের আজ শিলান্যাস করলেন। এবং এই শেড তৈরি হলে এবং পানীয় জলের ব্যবস্থা করা হলে রোগী এবং রোগীর পরিজনেরা ধূপগুড়িতে এসে এই সুযোগ সুবিধাগুলি নিতে পারবেন এবং সাধারণভাবেই কিন্তু খুশি রয়েছে তারাও। তমশ্রী, বেশ রাখি। ধূপগুড়ি হসপিটালে আজকে আমাদের বিধায়ক স্যারের সাথে আগেই কথা হয়েছিল। স্যারকে বলার পরে স্যার সেটা দেখেছিলেন যে স্যার কোথায় দেখেছিলেন যে এটা অনেকটা দুষ্টিয়া রয়েছে, এটা করলে অবশ্যই ভালো হবে। আমাদের এখানে 2টো শেড হচ্ছে, যেটা আমাদের ওপিডি বিল্ডিং ওখানে শেষে একটা শেড হচ্ছে, আর যেখানে আমাদের টিকিট কাউন্টার
সেখানে শেড হচ্ছে, সেখানে পেশেন্টের দাঁড়াতে অনেক সুবিধা হবে এবং পেশেন্টের রেস্ট নিতে অনেকটা সুবিধা হবে। আর তার সঙ্গে সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলেরও একটা প্রকল্পের উদ্বোধন হলো।